ডক্টর লাহিড়ী এবং ডক্টর গোস্বামীকে আমাদের প্ল্যাটফর্মের তরফ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের বিষয় চিকিৎসা ও অচিকিৎসক মানুষের সম্পর্ক বলবেন ডক্টর কৌশিক লাহিড়ী এবং পরিচালনা করবেন ডক্টর রাধা তমাল গোস্বামী। নমস্কার, শুভ সন্ধ্যা। প্ল্যাটফর্ম থেকে সকলকে স্বাগত। আমাদের আজকের ওয়েবিনারে বলবেন প্রখ্যাত স্কিন স্পেশালিস্ট ডক্টর কৌশিক লাহিড়ী। উনি অধ্যাপকও, ইন্ডিয়ান জার্নাল অফ ডার্মাটোলজির প্রাক্তন সম্পাদক এবং এমিরিটাস এডিটর, অক্ষর পিপাসু, ব্রাহ্মণিক, আলোকচিত্রী লেখক, মানবতাবাদী, নিরস্বরবাদী, বাংলার প্রকাশিত বইয়ের সংখ্যা 7, সফর সারণী, গল্প সংকলন, কবিতা সংকলন ছাড়া তার বাকি 4টি বই ত্বক নিয়ে। ডাক্তারি করছেন প্রায় 30 বছর। আজকের বিষয় চিকিৎসক ও অচিকিৎসক মানুষের সম্পর্ক। এটা এমন একটা টপিক যেটায় অনেক তিক্ত অভিজ্ঞতাও আছে, আবার মধুর অভিজ্ঞতাও আছে। তাছাড়া আমি একটু বলতে পারি যে এই আজকাল দিনে এই চিকিৎসক এবং অচিকিৎসক মানুষের মধ্যে একটা অদ্ভুত প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে গুগল প্ল্যাটফর্ম। আমরা এই গুগল দেখেই ভাবি অনেক কিছু শিখে গেছি এবং অনেক কিছু অ্যাপ্লাই করার চেষ্টা করি, কিন্তু প্রকৃত তথ্যটা না জেনে, এবং যার ফলে প্রতিনিয়ত চিকিৎসকদের বিশেষত খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। অচিকিৎসক মানুষদেরও যারা সত্যিকারের জানার ইচ্ছে থাকে বা এগিয়ে যেতে চায়, অনেক কিছু জানতে চায়, তাদেরও অসুবিধার সৃষ্টি হয় কিছু মানুষের অনেক কিছু না জানার মধ্যে দিয়ে। যাই হোক, সময় নষ্ট না করে আমি ডক্টর কৌশিক লাহিড়ীকে অনুরোধ করব উনি আজকের আমাদের এ ব্যাপারে আলোকপাত করুন। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর গোস্বামী। নমস্কার। প্ল্যাটফর্মের এই আঙিনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আমি প্ল্যাটফর্ম মানে তো মঞ্চ, তো মঞ্চে যারা উইংসের পেছনে থাকেন সেই সমস্ত বিশিষ্ট মানুষের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ, বিশেষ করে অভিজিৎ কুণ্ডু, বিদ্যুৎ দেবনাথ, এদের কাছে। প্ল্যাটফর্মে বিভিন্ন পেশার গুণীজন বুধুজন মাঝে আমাহেন বকজা থাকে, তারা কেন আমন্ত্রণ জানালেন আমি সত্যি জানি না। তো যাই হোক, আমাকে যখন ডাকা হয়েছে, আজকে যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে চিকিৎসক এবং চিকিৎসক অচিকিৎসক মানুষের সম্পর্ক, তা কতগুলো স্লাইডের মাধ্যমে সেটা যদি করা হয় আমার মনে হয় সেটা মনোগ্রাহী হবে। এবং আমাকে এটাও বলা হয়েছে যে যদি একটু কিছু গল্পের মাধ্যমে করা যায়। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? না, এখনো আসেনি। আচ্ছা, ওরা দর্শক বলতে পারবে। হ্যাঁ, এবার এসছে। আমাকে বলা হয়েছিল যে কিছু গল্পের মাধ্যমে বলতে, আমি চেষ্টা করব, তবে সব গল্প যে মধুর হবে তা নয়। তার কারণ সাম্প্রতিক অতীতে বিশেষ করে আমাদের রাজ্যে সম্পর্কটা বিষিয়ে গিয়েছিল। তা সেই জিনিসগুলো বলতে গিয়ে আপনারা হেনরি ইবসেনের, বিশেষ করে এই যে ছবিটা আমরা দেখছি গণশত্রু, আজ থেকে প্রায় 30 বছর আগে ছবিটা তৈরি হয়েছিল সত্যজিৎ রায়, সেখানে একজন চিকিৎসককে গণশত্রু করা হয়েছিল, যদিও তিনি ছিলেন না, তিনি মানুষের ভালো করতে গিয়েছিলেন। তা হেনরি ইবসেনের এনিমি অব দ্য পিপল বিখ্যাত নাটক, সেটা অবলম্বনে সেটা তৈরি হয়েছিল। তা আর্যতীর্থের একটি কবিতা, মৃত্যু মানেই গোলমেলে ডাক্তারি, মৃত্যু মানেই প্রমাণ গাফিলতি, অমর ছিল মানুষ নাকি আগে, চিকিৎসকই মেরেছে সম্প্রতি। আর্যতীর্থ আমাদের বন্ধু, খুব গুণী একজন ডাক্তার নিজে। গল্পের মাধ্যমে বলি, গল্পটা পুরোপুরি সত্যি নয় কিন্তু পুরোপুরি মিথ্যেও নয়। আজ ব্যথাটা একটু কম, হাসপাতালে যেতেই হবে, উপায় নেই, আমি ছাড়া তো আর ডাক্তার নেই এই তল্লাটে, চোখের তলাটা একটু ফুলে আছে, হেমাটোমা, থাকবে কদিন। এই যে ঘটনাটা বলছি, এটা আজ থেকে 3.5 বছর আগে প্রথম আমাদের একটি, আমি ডাক্তারবাবুদের নাম বলবো না, শহরের নাম বলবো না, এখন এই প্রত্যেকটা আইনের বিভিন্ন প্যাঁচে জড়িয়ে আছে, আমি রূপকের মাধ্যমেই বলবো ঘটনাগুলো।
মায়ের কোনো স্মৃতি নেই, বাবাই সব। তিল তিল করে বড় করে তুলেছেন আমাকে, ডাক্তার করেছেন, এখন আমাদের সঙ্গেই থাকেন। আমাদের মানে আমি আর ওর স্ত্রী, আমার স্ত্রী। ওর শরীরটা ভালো নেই, ঘরের ভেতরেই ছিল, ভাগ্যিস ছিল, না হলে ওর গায়েও হাত পড়তো। বাচ্চাটাকে যখন ওরা নিয়ে এসেছিল তখন যাওয়া হওয়ার হয়ে গিয়েছে, ব্রড ডেড। তাও চেষ্টা করেছিলাম আপ্রাণ, হাতের কাছে যা ছিল তা দিয়েই কার্ডিওপালমোনারি রেসাসিটেশন করার জন্য যা যা করার দরকার করেছিলাম। তারপর একসময় ওদের বুঝিয়ে বললাম সব শেষ, আর কিচ্ছু করার নেই। ওরা চলে গেল নিঃশব্দে। খারাপ লাগছিল, মাত্র 2 মাসের শিশু, তাও সামান্য কয়েকদিনের জ্বরে নিভে গেল। সব ঠিক থাকলে আমাদের সংসারেও নতুন অতিথি আসতে চলেছে সামনের সেপ্টেম্বরে। ওরা আবার ফিরে এলো, এবার আর হাসপাতালে নয়, আমার কোয়ার্টারে। আমি তখন ডিউটি থেকে ফিরে সবেমাত্র হাতে মুখে জল দিয়েছি, অবসন্ন শরীর, সকাল থেকে 5 রোগী দেখতে হয়েছে এক হাতে, তার মধ্যে জ্বরের রোগে অনেক, বেশিরভাগই শিশু। প্রথমে টেবিলটাকে উল্টে দিল, তারপরে চেয়ারটা ছুঁড়ে মারলো বাইরের বইয়ের আলমারির ওপরে, তারপরে ঝনঝন করে ভেঙে পড়লো কাঁচ। শালা ডাক্তার হয়েছে, ডাক্তার, দুধের বাচ্চাটাকে মেরে দিল, বুক চেপে মেরে দিল, বুক চেপে। কার্ডিয়াক ম্যাসাজ দেওয়ার একটা চেষ্টা করেছিলাম, সেটার কথাই বোধহয় ওরা বলছে। তারপর অশ্রাব্য সমস্ত কথা, তিল জ্বর, আমি এদের চিনি না। বাচ্চাটার বাবা মাকে দেখলাম না, কারা এরা? বাবা শব্দ শুনে পাশের ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। আমার বাবাকে রেয়াত করলো না ওরা, চড় থাপ্পড় করতেই থাকলো, সঙ্গে গালিগালাজ। আমার বাবা ছিলেন প্রাইমারি স্কুলের মাস্টারমশাই, এরকম লাঞ্ছনা কোনোদিন সহ্য করতে হয়নি। আমার ভয় লাগছিল আমার স্ত্রীর জন্য। আমার ওই যদি ভেতরের ঘর থেকে গোলমাল শুনে বেরিয়ে আসে তাহলে সর্বনাশ। আমি কোনো রকমে খোলা দরজা খুলে বাইরে বেরিয়ে গেলাম। আমার পেছন পেছন ওরা এলো, বললো মন্ডল ডাক্তার বলেছিল ওদের কাছে নিয়ে গেলেই বেঁচে দিত, তুই মেরে দিলি। মন্ডল কোনো ডাক্তার নয়, হাতুড়েও নয়, নকল ডাক্তার। ডাক্তার পরিচয় দিয়ে ভুয়ো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে প্র্যাকটিস করে এই গ্রামে। এই হেলথ সেন্টারটা হওয়ার আগে ওরই মৌরসিপট্টা ছিল, এবং ও চেষ্টা করে এখানে কোনো ডাক্তার যেন না থাকতে পারেন। কিছুটা হলেও ধাক্কা খেয়েছে মন্ডলে, তাই আমার ওপরে, আমার হাসপাতালের ওপর বেশ রাগ। বাড়ির বাইরে ভিড়ের মধ্যে দেখলাম মন্ডলের চেম্বারের অ্যাসিস্ট্যান্ট ছেলেটা একটা স্মার্টফোনে আমার ওপরের আক্রমণের ভিডিও করছে। সোশ্যাল মিডিয়ার খোরাক। মার খেতে খেতে মরেই যেতাম বোধহয় যদি খবর পেয়ে হাসপাতাল থেকে আমার কিছু কর্মী আর কিছু পেশেন্ট এগিয়ে আসতেন। এটা একটা গল্প, গল্প না, সত্যি ঘটনা। আরেকটা হচ্ছে, কিছুদিন আগে আপনারা জানেন, খুব প্রথিতযশা বয়স্ক প্রবীণ একজন চিকিৎসক, 70-এর ঘরে তার বয়স, একজন তরুণীকে শ্লীলতাহানি করার দায়ে তাকে জেলে যেতে হয়। গর্জে উঠলেন তাদের চিকিৎসক সমাজ, তার ছাত্ররা। শেষ পর্যন্ত তিনি সসম্মানে ছাড়া পান, কিন্তু সারা জীবনের মতো সেই মানুষটা ভেঙে চুরমার হয়ে গেছেন। তোমার শরীর ছুঁয়েই তবে রোগটা বুঝি, বস্তুত এই জ্ঞানটা আমার পেশার পুঁজি। এমন ভাবেই রোগ ধরতে শিখেছি, তাই সুখ খুঁজি না তো শরীরে তোমার, অসুখ খুঁজি। প্রায় 45 বছর ডাক্তারি করছে এই শহরে। হাউস স্টাফশিপ, এমডি পড়ার পরে বিলেতের বছরগুলো যোগ করলে 50 পেরিয়ে যাবে। কিন্তু এই পরিস্থিতিতে কখনো আগে পড়িনি। মেয়েটি এসেছিল জ্বর সর্দি কাশি নিয়ে, আমার ছোট মেয়ের মতো, তার থেকেও ছোট হবে, সঙ্গে 2 মহিলার মা মাসি হবেন। প্রথমত পরীক্ষা করলাম, কিছু পেলাম না, বলছে জ্বর। স্টেথো বসে ভালো করে দেখার চেষ্টা করলাম। ওর মা মাসি বসে আছেন পাশে। হঠাৎ ওদের মুখের ভাব আচরণ বদলে গেল। কঠিন মুখে মেয়েটি বলল, আপনি এইভাবে দেখছেন কেন? মানে আপনি আমাকে এইভাবে টাচ করলেন কেন? না, দেখেছি আপনি আমার মেয়ের পেটে হাত দিয়েছেন, বুকে হাত দিয়েছেন। পাশের মহিলা বললেন। আমার মাথায় বজ্রাঘাত হলো, আমি চোখে অন্ধকার দেখলাম, আমি স্তব্ধ হয়ে গেলাম। 77 বছর বয়সে পৌঁছে আমার মেয়ের চেয়েও ছোট কোনো মেয়ে এরকম কথা বলতে পারে? আমি দুঃস্বপ্নেও ভাবিনি। আমি শান্ত থাকার চেষ্টা করছিলাম, চোখের সামনে ভেসে আসছিল আমার স্ত্রী, পুত্র, কন্যা, নাতি, নাতনি, মাস্টারমশাইদের মুখ, আমার অজস্র ছাত্রছাত্রীর চেহারা। মৃত্যুর আগে শুনেছি সারা জীবনের স্মৃতি জলছবির মতো ভেসে আছে। আমি কি মরে যাচ্ছি তবে? এই কে মৃত্যু? তার পরের ঘটনা প্রবাহ আমার কাছে খুব একটা স্পষ্ট নয়। মেয়েটি আর ওই 2 মহিলা আমাকে চেম্বার থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর থেকে স্থানীয় থানা থেকে অফিসার এলেন। তার পরিবার, তিনি সবাই আমার পেশেন্ট। তিনি একটু ইতস্তত করে বললেন, ডাক্তারবাবু, আমার সঙ্গে আপনাকে একটু থানায় আসতে হবে, আপনার একটা কমপ্লেন হয়েছে আপনার এগেনস্টে। আমি পেশেন্টগুলো দেখে দিই যে না স্যার, ব্যাপারটা একটু আর্জেন্ট, একটা নন বেলেবল ওয়ারেন্ট হয়েছে আপনার নামে। ওয়ারেন্ট? আমাকে আপনারা অ্যারেস্ট করবেন? মানে স্যার, এক মহিলা, আপনি স্যার থানায় চলুন না, সব বুঝিয়ে বলবেন বড়বাবু। অফিসার অত্যন্ত ভদ্রভাবে বললেন।
আমার হাত কাঁপছিল। আমি বললাম, এটা ফোন করতে পারি? হ্যাঁ স্যার, অবশ্যই করতে পারেন। ফোনের দিকে তাকিয়ে আমার মাথাটা ফাঁকা হয়ে গেল। কাকে ফোন করব? এই পরিস্থিতিতে কাকে ফোন করা উচিত? আমার স্ত্রী, সেও তো বয়স্ক। মেয়েকে, ছেলেকে কি বলবো? আমাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হচ্ছে ৭৭ বছর বয়সে। হায় ঈশ্বর। আরেকটা ছোট্ট ঘটনা। বিপদ কালেতে মোরা হাত জোড় করি, বিপদ কাটিলে পুনঃ নিজ মূর্তি ধরি। অসময়ে চিকিৎসককে বন্ধু বটে কই, সুসময় দেখা হলে মুখ ফিরে লই। জসিম উদ্দিন পল্লী কবি। তার এই কবিতাটা বললাম। ঘটনাটা হচ্ছে, একজন মহিলা চিকিৎসক তিনি লিখছেন তার ডায়েরিতে, আমার ডিউটি ছিল দুপুর থেকে। হ্যান্ড ওভার নেওয়ার সময় শুনলাম কিছুক্ষণ আগে বছর দশেকের একটি ছেলে এসছে জ্বর আর শ্বাসকষ্ট নিয়ে। মেডিকেল অফিসার বাচ্চাটিকে দেখেন, পেডিয়াট্রিশিয়ানকে ডাকেন। পেডিয়াট্রির সঙ্গে সঙ্গে এসে যান, জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করেন। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে বাচ্চাটি মারা যায়। ভাঙচুর শুরু হয় প্রায় সাথে সাথে। আমরা পালিয়ে যাই দোতলায়, পুলিশ আসে, স্থানীয় বিধায়ক আসেন, ডেথ সার্টিফিকেট দেওয়া হয়, পার্টি কমপ্লেন লেটার দেয়, সুপার সেটা গ্রহণ করেন, কথা দেন তদন্ত হবে। আমরা নিচে নেমে আসি, এমার্জেন্সিতে ডিউটি শুরু করি। মিনিট ৫-১০-এর মধ্যে প্রচুর লোক আসে পুলিশের সামনে, হুমকি, ধাক্কা ধাক্কি, তর্কাতর্কি। এক মহিলা আমাকে দেখে বলেন, তুই ছিলি না, ছেলেটাকে খুন করে দিলি। আমি কোন রকমে বলার চেষ্টা করলাম যে আমার ডিউটি শুরু হয়েছে ২টোর পর, কিন্তু তার আগে আরো ২ মহিলা আমার উপর চড়াও হলেন, আমার চুল টানতে টানতে নিয়ে গেলেন ঘরের কোণে, আমার শাড়ি ধরে টানছিলেন আরেকজন, চোখ থেকে ছিটকে পড়লো আমার চশমা, সব ঝাপসা হয়ে গেল। জ্ঞান হারাবার আগে আমার ছেলেটার মুখ মনে পড়লো। ওর বয়স ১০। কে এই চিকিৎসক? এই চিকিৎসক কিন্তু অন্য কোনো গ্রহ থেকে আসা কোনো প্রাণী নন। চিকিৎসক আমার আপনার বাড়ি থেকে আসা কোনো মেধাবী ছেলে বা মেয়ে অক্লান্ত পরিশ্রমের পর সাধ্যের শেষ সীমায় পৌঁছে কয়েক লক্ষ পরীক্ষার্থীর সঙ্গে লড়ে সুযোগ পায় ডাক্তারি পড়ার। ৫ বছর অমানসিক পড়ার চাপ সহ্য করে ডাক্তার হয়। চিকিৎসক সেই একজন যিনি ছোটবেলা থেকে মনোযোগী ছাত্র বা ছাত্রী ছিলেন, মেধাবীও। পাড়ায়, স্কুলে, কলেজে তাকে ভালো ছেলে বা মেয়ে বলা হতো। কৈশোর আর যৌবনের পুরোটাই তিনি মনোনিবেশ করেছেন বইয়ের যে পাতার জয়েন্ট এন্ট্রান্সের দুর্লঙ্ঘ পর্বতারোহণ করে ফের পাড়ি দিয়েছেন অজস্র পার্ট সেমিস্টারের ঢেউ পেরিয়ে এমবিবিএস এর অকুল পাথার, তারপর পোস্ট গ্রাজুয়েশনের যুদ্ধে জয়ী কিংবা পরাজিত হয়ে নেমেছেন জীবন যুদ্ধে। কেউ কেউ আর সাধ্যবিত্ত পরিবারের নানা রকম পিছুটান পেরিয়ে শুধুমাত্র মেধার উপর ভিত্তি করে পাড়ি দিয়েছেন বিলেতে। উচ্চশিক্ষিত হয়েছেন, নিয়েছেন সর্বোচ্চ মানের প্রশিক্ষণ এবং তারপর ফিরে এসছেন নিজের দেশে, হয় বাধ্য হয়ে অথবা আদর্শের টানে। সেই দেশে যেখানে ব্রেন ড্রেনকে জঘন্য অপরাধ হিসেবে গণ্য করা হয়, কিন্তু পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর, এমএলএ, এমপি, প্রাক্তন মন্ত্রী, এমনকি প্রাক্তন কয়েদি পর্যন্ত চিকিৎসকদের বা সংস্থাকে হুমকি দিয়ে থাকেন প্রায় জন্মগত অধিকার পথ। প্রয়োজনের তুলনায় ১/৫ ডাক্তার থাকবেন মানুষের পরিষেবায়। সেটা কি ডাক্তারের দোষ? মানুষ ডাক্তার না পেয়ে ওঝা, গুণিন, হাতুড়ে করে শেষ অবস্থায় আসবেন সরকারি বা বেসরকারি হাসপাতাল, তারপরে মারা যাবেন। সেটা ডাক্তারবাবুর দোষ? হাসপাতালে একজন রোগী ডাক্তারবাবুর সঙ্গে সাক্ষাৎকারের সময় পাবেন গড়ে ৪০ সেকেন্ড থেকে ১.৫ মিনিট। ডাক্তারবাবুর দোষ? সকাল ৯টা থেকে বিকেল ৩টে অব্দি আউটডোরে রোগী দেখে ডাক্তারবাবুটি যদি এমার্জেন্সিতে রোগী দেখতে যান, রাউন্ড দিতে দিতে যদি রোগী বিক্ষোভ হয়, তার দায় সেই চিকিৎসকটির উপরই বর্তাবে। গোড়া কেটে আগায় জল দিলে এই চলতে থাকবে। যতগুলো তথ্য তুলে ধরি, এদেশে চিকিৎসা খাতে ব্যয় মাথাপিছু $৩৯। প্রতি হাজারে শয্যা সংখ্যা ০.৮, যা প্রতিবেশী শ্রীলঙ্কার থেকে কম। স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ জিডিপির ১.২%, ১.৩ বা ৪ হয়েছে। সরকারি পরিকাঠামোয় রোগী চিকিৎসকের সাক্ষাতের গড় সময় ওই মিনিট খানেক, মিনিট দেড়েক। আর এই ১০০ কোটির দেশে প্রতি ১৪৫৬ মানুষ পিছু একজন চিকিৎসক। আমরা ভুলে যেতে চাই যে ডাক্তার আকাশ থেকে উড়ে আসেন না, আসেন আমার আপনার বাড়ি থেকেই। একজন চিকিৎসক এমবিবিএস হওয়ার পরে তার মধ্যে কিছু অংশ পোস্ট গ্রাজুয়েশন করেন
এবং পোস্ট গ্রাজুয়েশন যদি করতে না পারেন তাহলে ওই সেই পুরনো রোমান্টিসিজম মাখা বাড়ির ডাক্তারবাবু বা জিপি হয়ে থেকে যান। আর যদি সে ক্ষুরধার পরীক্ষায় উতরে যান, সরকারি দাসখত লিখে স্নাতকোত্তরে ভর্তি হন। কতজন জানেন যে সরকারি দাসখত লেখার ব্যাপারটা? জানেন একজন পোস্ট গ্রাজুয়েট ডাক্তার হওয়ার পরে তাকে 10 লক্ষ থেকে 30 লক্ষ টাকা সরকার বাহাদুরকে দিতে হয় যদি তিনি ওই রাজ্যে চিকিৎসা না করেন তার জন্য। একটি মেয়ে যে হিমাচল প্রদেশ থেকে আমাদের এখানে পড়তে এসছে বা হরিয়ানা থেকে এখানে পড়তে এসছে, সে বাধ্য পাশ করার পরে আরো 3 বছর এখানে থাকার জন্য। তার কারণ রাষ্ট্রকে প্রচুর খরচা করতে হয় একজন ডাক্তার তৈরি করার জন্য। কিন্তু ভেবে দেখুন, রাষ্ট্রকে কিন্তু একজন ইঞ্জিনিয়ার তৈরি করতেও খরচা করতে হয়, একজন আইনজীবী তৈরি করার জন্য খরচা করতে হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তৈরি করার জন্য খরচা করতে হয়, আইএএস, আইপিএস, পিএইচডি সবকিছু তৈরি করতেই রাষ্ট্রের খরচ করতে হয়। সেই প্রসঙ্গটা কিন্তু আসে না কখনো। তাদের এরম ভাবে বেঁধে দেওয়া হয় না বন্ডে, চিকিৎসককে করতে হয়। সরকারি হাসপাতালে বিনামূল্যে সেরা চিকিৎসকদের পাওয়া যায়, ন্যায্য মূল্যে ওষুধ পাওয়া যায়, কিন্তু এত বিপুল সংখ্যক মানুষ, সাধারণ মানুষ প্রতিনিয়ত কেন বেসরকারি হাসপাতালে যান? এর কারণ আমরা মূল ব্যাপারটা এড়িয়ে যাচ্ছি না তো। গত শতকের শেষ দিকে সাধ্যবিত্ত বহু মানুষ নিরুপায় হয়ে ঘটি বাটি বিক্রি করে দক্ষিণে যেতেন কিডনি, হার্ট বা ক্যান্সারের চিকিৎসার জন্য। একটু তো বদলেছে সেই পরিস্থিতি। এই মহানগরে সরকারি হাসপাতাল তো বটেই, কিছু কিছু জেলা শহরেও এখন মেলে সর্বোচ্চ মানের সুচিকিৎসা। শুধু বেসরকারি না, সরকারি হাসপাতালেও মেলে। ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক হিসেবে প্রতিদিন বেশ কিছু রোগী দেখি যারা ওই দক্ষিণের বা দেশের অন্য কোনো প্রান্ত থেকে আমাদেরই কোনো চিকিৎসক বন্ধু আমাদের কাছে রেফার করেছেন, কারণ সেই একই উন্নত পরিষেবা, সেই অভিজ্ঞতা এই শহরেই এখন মেলে। এটা 1 দশক আগে তো ভাবা যেত না। অনেক খামতি থাকলেও চিকিৎসা বিজ্ঞানের নবতম উদ্ভাবনগুলো অনেকগুলি এখন আমাদের হাতের আড়ালে। কিন্তু তবুও প্রতিবেশী রাজ্য, আন্তর্জাতিক সীমানা পেরিয়ে চিকিৎসা প্রার্থী মানুষের ঢেউ আছড়ে পড়ে এই বেসরকারি হাসপাতালগুলির বাহারি চত্বরে। কেন? কর্পোরেট হাসপাতাল জনসেবার থেকে ধনসেবা তো বেশি করবেন, সেটা জানেন, সবাই জানে। এটা একটা ব্যবসা তো। ওই স্তরের পরিষেবার খাতিরে চিকিৎসা বহুমূল্য হবে, এটা আমরা জানি। কিন্তু যেটা একেবারেই মেনে নেওয়া যায় না সেটা অসততা, নীতিহীনতা, সেটা বরদাস্ত করা উচিত না। কিন্তু মনে রাখতে হবে, আমরা জানি না 100 টাকা যদি বিল হয় 6 থেকে 10% জোটে একজন চিকিৎসকের বরাতে। একজন চিকিৎসকের কিন্তু একজন কর্মচারী একটা হাসপাতালে। ঠক বাঁচতে গিয়ে যেন গাঁ উজাড় হয়ে না যায়। আগে ঘটিবাটি বিক্রি করে মানুষ দক্ষিণে ছুটতেন সুচিকিৎসা লাভের আশায়। আজ হয়তো দক্ষিণে ছোটেন না, কিন্তু ঘটিবাটি কিন্তু আজও বিক্রি হয়ে যাচ্ছে। তার একটা কারণ বহুমূল্য আধুনিকতম প্রযুক্তির ব্যবহার, আর আরেকটা কিন্তু অবশ্যই জোচ্চুরি। তবে এই সরকারি বেসরকারি তরজার সীমারবে একটা মূল প্রশ্ন, একটা বেসিক কোয়েশ্চেন চাপা পড়ে যাচ্ছে। দেশ স্বাধীন হওয়ার 70 বছর পরেও আজও কেন স্বাস্থ্যের অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হলো না? কেন সর্বজনীন স্বাস্থ্য নিয়ে কোনো আলোচনা হয় না? একটু পূর্ণব্রত গুণ 2 দিন আগে আলোচনা করেছেন, অসাধারণ আলোচনা করেছেন জনস্বাস্থ্য নিয়ে। কোথাও কোনো সর্বভারতীয় ভাবে এই ব্যাপারগুলো আলোচনা হয় না। আমরা গোড়া কেটে আগায় জল দিচ্ছি নাকি? একজন চিকিৎসক কেন, ভেবে দেখুন। একজন হাতুড়ে যিনি আমাদের পরিষেবা দিচ্ছেন, নকল চিকিৎসকের কথা বলছি না, ভণ্ডর কথা বলছি না, আমাদের দেশে বহু জায়গায় চিকিৎসক নেই, হাতুড়েরা চান না সেখানে, তিনিও চান না তার চিকিৎসায় কারো ক্ষতি হোক। মৃত্যু তো কাম্য হতে পারে না। অধীত বিদ্যায় ভর করে অসুস্থ মানুষটিকে সারিয়ে তোলা ছাড়া একজন চিকিৎসকের আর কি চাইতে পারেন? সেটাই তো চাইতে পারেন। চিকিৎসকটায় গাফিলতি অনিচ্ছাকৃত, সবসময় জানবেন। তার জন্য চিকিৎসককে কি খুনের মামলায় অভিযুক্ত করা যায়? তবু আয়ু বৃদ্ধি, তবু মৃত্যু হার হ্রাস, সেটা কি মন্ত্র বলে? শোনা যায়, মানে গল্প উপন্যাসে পড়া হয় বা আমরা যখন নিজেদের মধ্যে গল্প করি তখনও বলি যে আগে নাকি এই নাড়ি টিপেই নির্ভুল রোগ নির্ণয় করতেন ডাক্তারবাবুরা। কোনো রোগ নির্ণয় পদ্ধতির ধার ধারতেন না। খুব কম ওষুধ দিয়ে প্রচলিত দেশজীয় পদ্ধতিতে চিকিৎসা করতেন। বাড়িতে ঢুকতেন, কুমড়োর ছক্কা নিয়ে আলোচনা করতেন, মা মাসিমার সঙ্গে পথ্য নিয়ে আলোচনা করতেন, বাড়ির মানুষ হয়ে যেতেন। সত্যি কথা কি,
অতীতের সব ডাক্তারবাবু কিন্তু অগ্নিশ্বর মুখার্জি ছিলেন না, আর আজকের সব ডাক্তারবাবুই কিন্তু সহানুভূতিহীন, অর্থপিশাচ এরকমও নন। এরকম সরলীকৃত সাধারণীকরণ, একটা জেনারেলাইজেশন আমাদের সত্য থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। এবং সমস্যা হলো এই আগে কথাটা নিয়ে। এই আগেটার কোনো কাল নির্ণয় করা নেই তো। আপনারা দেখুন, এখানে একটা গ্রাফের আমরা দেখছি যে 1901 থেকে প্রায় 2015 পর্যন্ত এসছে। এটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, আয়ু, মানুষ জন্মের সময় আমরা কিরকম ধরি। 1920 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে সে সময় সেটা যেখানে ছিল আর এখন এটা যেখানে এসছে, একটু দেখলেই বুঝতে পারবেন যে এই ধরুন আগে ব্যাপারটা আমরা জানি না, সেটা কার্গিল যুদ্ধের আগে হতে পারে, ভারত পাকিস্তান 71 সালের যুদ্ধে বা 65-র আগে হতে পারে, স্বাধীনতার আগে হতে পারে। তা স্বাধীনতার আগে কিন্তু আমাদের গড় আয়ু ছিল 32-এর আশেপাশে। এই স্বাধীনতা এই সময়টা 32-এর আশেপাশে, আর এখন সেটা 69.09। শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ছিল 165। 30 বছর 35 বছর আগে আমরা যখন ডাক্তারি করতাম তখনও সেটা কিন্তু ওই 100-র কাছাকাছি, প্রায় 70-80। সেটা নেমে এসছে এখন 30-এর আশেপাশে। মানে এটা কেন হয়েছে? এইগুলো এই অর্থগৃহীত এই বিক্রেতা ডাক্তারদের জন্যই তো হয়েছে। আমাদের দেশে সরকার বাহাদুর স্বাস্থ্য খাতে ব্যয় করেন ওই জিডিপির 1.34%। সেটা সারা গ্রহের নিম্নতম পরিসংখ্যানগুলির একটি। তুলনা হচ্ছে সাব সাহারান আফ্রিকার কিছু দেশের সাথে। ডক্টর লাহিড়ী একটু ইয়ে করছি, ইন্টারাপ্ট করছি, বলছে বোধহয় আরেকটু জোরে বলতে, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন বেটার মনে হচ্ছে। আচ্ছা, একজন চিকিৎসককে জনসংখ্যার অনুপাত তথৈবচ একজন চিকিৎসককে এখন একই সঙ্গে সামলাতে হয় কবি পূর্ণেন্দু পত্রীর ভাষায় ম্যাথর, ম্যাজিস্ট্রেট এবং মিডিয়া। তবু আয়ু বৃদ্ধি, তবু মৃত্যুহার হ্রাস, তাও সেটা কি মন্ত্র বলে? আচ্ছা, একজন ডাক্তারবাবু ডক্টর সৌভিক চক্রবর্তীর একটা ফেসবুক পোস্ট আমি একটু যদি পড়ি। ধরুন আমি একজন পুলিশ, অপরাধী ভেবে একজনকে গ্রেফতার করলাম, তদন্তের পর নিরপরাধ বুঝে 1 সপ্তাহ পর ছেড়ে দিলাম। আমার কোনো দোষ হবে? শাস্তি হবে? অথবা ধরুন আমি একজন রাজনৈতিক আমলা বা একজন ইঞ্জিনিয়ার, আমার বানানো একটা ফ্লাইওভার বা রাস্তার ত্রুটির জন্য বানানোর 6 মাস পর সেটা ভেঙে গেল, কয়েকশো কোটি টাকা নষ্ট হলো, আমার কিছু হবে? হবে না। অথবা ধরুন আমি একজন সাংবাদিক, ঠিক আছে, কোনো মৃত্যুকে মদের নেশায় ছাদ থেকে পড়ে মৃত্যু বলে আমি খবর প্রকাশ করলাম, খুব বদনাম ধিক্কার হলো। পরের দিন দেখা গেল ময়নাতদন্তে মদের কোনো চিহ্ন পাওয়া গেল না, আমার কোনো ক্ষতি হবে? হবে না তো। অথবা ধরুন আমি একজন বিচারক, কাউকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড বা মৃত্যুদণ্ডে দণ্ডিত করলাম, উচ্চ আদালতে পরে সাজা কমে গেল, বেকসুর খালাস হয়ে গেল, আমার কিছু হবে? বিচারকের হবে না তো। অথবা ধরুন আমি একজন পুরসভার বা পঞ্চায়েতের সাফাই কর্মী, যে রাস্তা নর্দমা প্রতিদিন পরিষ্কার করার কথা সেটা ভুলে গিয়ে সপ্তাহে বা মাসে একবার করলাম, ইচ্ছে করেও করতে পারি। নোংরা, মশা মাছি থেকে বহু মানুষ আক্রান্ত হলেন, মহামারী হলো, আমার কোনো ক্ষতি হবে? হবে না তো। অথবা ধরুন আমি একজন দেশপ্রধান, ভয়ঙ্কর প্রাণঘাতী অস্ত্রের খোঁজে আমি আরেক দেশ আক্রমণ করলাম, করে সেই দেশটাকে ধ্বংস করে দিলাম, তারপরে প্রমাণিত হলো সেই দেশে কোনো অস্ত্রই ছিল না, আমার কোনো শাস্তি হবে? হবে না তো। এবার ধরুন আমি একজন ডাক্তার, ক্যান্সার ভেবে আমি চিকিৎসা করলাম, একজনকে বাঁচাতে গেলাম, অস্ত্রোপচার করলাম, পারলাম না, ভুল প্রমাণিত হলো, তারপরে আমার কি হবে বলুন তো। 1986 সালে আমাদের দেশের আইনসভায় আইন করে চিকিৎসা পরিষেবাকে ক্রেতা সুরক্ষার আওতায় নিয়ে আসা হয়েছে। অর্থাৎ সেবামূলক নয়, ওগুলো গল্প কথা, ওগুলো সব রূপকথার ব্যাপার। এখন সম্পর্কটা একেবারে ক্রেতা বিক্রেতা। তাই তার 3 দশক পরে যখন বিভিন্ন মাধ্যমে, সংবাদ মাধ্যমে হাহুতাশ করা হয় যে আজকাল ডাক্তার রোগীর সম্পর্কটা ক্রেতা বিক্রেতার হয়ে পড়েছে, সেই আক্ষেপটা আমাদের না খুব বিস্মিত করে, বিষণ্ণ করে। অনেকে ভুলে যান যে ডায়াগনোসিস বা রোগ নির্ণয় ব্যাপারটা দাঁড়িয়ে আছে দুটো পায়ের ওপর। একটা রোগ লক্ষণ ভিত্তিক ক্লিনিক্যাল পদ্ধতি
অন্যটি বিভিন্ন রকম পরীক্ষা ভিত্তিক ইনভেস্টিগেশনাল পদ্ধতি। একটি অন্যটির পরিপূরক। এগুলির সাহায্য না নেওয়া অনুচিত শুধু নয়, বিজ্ঞান এবং আইনগত দুদিক থেকেই বিপজ্জনক। সেক্ষেত্রে চিকিৎসায় গাফিলতির অভিযোগে একজন চিকিৎসককে এই সমস্ত কাঠগড়ায় দাঁড়াতে হয়। একটা চুরি বা একটা অন্যায়ের জন্য একবারই শাস্তি হয় বা এক জায়গাতেই তাকে বিচার করা হয়। একজন চিকিৎসকের জানেন পুলিশ, সিএমওএইচ, কমিশন, মেডিকেল কমিশন, উপভোক্তা ফোরাম, রাজ্য মেডিকেল কাউন্সিল, স্বাস্থ্য ভবন এবং সংবাদ মাধ্যম। আমরা তো মিডিয়ার মাধ্যমে যে আজকাল নানা রকমের সুন্দর সুন্দর বিচার হচ্ছে রোজ টিভি পর্দায় আমরা দেখতে পাই, সেগুলোর কথা তো আমরা জানি। গাফিলতি প্রমাণ হোক না হোক, কাজীর বিচারে 7 দিনের ফাঁসি আর 3 দিনের জেলের ব্যবস্থা করাই আছে। রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া যেতে পারে। ন্যাচারাল জাস্টিসের সূত্র মেনে একজন ফাঁসির আসামি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান, একজন অভিযুক্ত চিকিৎসক পান না। গভীর রাত্রিরে 100 কিলোমিটারের বেশি গতিতে সিট বেল্ট না পরা অবস্থায় গাড়ি চালিয়ে চালক আহত হওয়া এবং সহযাত্রীর মৃত্যু ঘটার পরে সরকারের সর্বোচ্চ স্তর থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। অথচ তার কারণ সেই চালক একজন অভিনেতা ছিলেন, যিনি মারা গেছেন তিনিও একজন মডেল ছিলেন। কিন্তু যখন প্রত্যন্ত গ্রামাঞ্চলে ঢাল তরোয়ালহীন অবস্থায় চিকিৎসা করতে গিয়ে কোনো সরকারি চিকিৎসক একা গভীর রাত্রিরে নিগৃহীত হন, তখন সেই উদ্বেগের ছিটে ফোঁটাও দেখা যায় না। ডক্টর পপুলেশন রেশিও বিভিন্ন ভারতীয় স্টেটে যদি আমরা দেখি, সেটা হচ্ছে এরকম। ধীরে ধীরে WHO রেকমেন্ডেড যেটা, সেটা 1, মানে একজন চিকিৎসক কিছু 1000 জন মানে মানুষ যদি থাকেন মোটামুটি দেশে, তাহলে হয়। আমাদের দেশে সেটা একেবারেই নয়। আমি আগেই বলেছি 1456, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, বড় বড় কর্ণাটক, এই কেরালা, এখানে অবস্থাটা আরোই খারাপ। এই দেশে প্রতি 1456 জন নাগরিক পিছু একজন চিকিৎসক। সারা দেশে আমার সাবজেক্ট ত্বক, 11,000 নথিভুক্ত ত্বক বিশেষজ্ঞ আছেন। প্রায় 15,000 দেশবাসী পিছু একজন ত্বক চিকিৎসক। 3রা মার্চ 2017 রাজ্য বিধানসভায় প্রস্তাবিত এবং গৃহীত হয় চিকিৎসা সংক্রান্ত একটি প্রাদেশিক আইন, অথবা পুরনো আইনের একটি নবসংস্করণ, যার পুরো নাম ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি বিল 2017। 2009 সালে আরেকটা আইন ছিল, সেটা প্রয়োগ করা হয়নি কোনোদিন। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেয়ার সার্ভিস পার্সনস এবং মেডিকেয়ার সার্ভিস ইনস্টিটিউশন প্রিভেনশন অ্যান্ড ভায়োলেন্স অ্যান্ড ড্যামেজ টু প্রপার্টি অ্যাক্ট 2009। চিকিৎসক, চিকিৎসাকর্মী এবং চিকিৎসা প্রতিষ্ঠানের উপর আক্রমণ এবং সম্পত্তির ক্ষতি নিবারক আইন। বিদেশে সমস্ত জায়গাতেই আছে। NHS, বিশেষ করে ন্যাশনাল হেলথ সার্ভিস স্কিম, যেটা ইউকেতে আছে, সেখানে একদম জিরো টলারেন্স। কোনোভাবেই কোনো চিকিৎসা কর্মী হাসপাতালের ওপর আক্রমণ ভাবা যায় না। সেখানে সরাসরি একেবারেই কোনোভাবেই এগুলোকে বরদাস্ত করা হয় না। এখন এই যে আইনটা, এইটা করার একজন সরকারের অবশ্যই অধিকার আছে। আমি যেটা আগে বলেছি, যে চিকিৎসা নিয়ে যে ব্যবসা চলছে সেগুলো আটকানো উচিত। কিন্তু দুঃখের ব্যাপার হলো, এই আইনটা পাশ হওয়ার পরে সারা রাজ্য জুড়ে সৃষ্টি হলো একটা অস্বস্তিকর, অনাকাঙ্ক্ষিত এবং ভয়ঙ্কর পরিস্থিতি। একের পর এক চিকিৎসা সংস্থা, চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের উপর নেমে আসতে থাকলো আক্রমণ। কিছুটা স্বতঃস্ফূর্ত হলে বেশিরভাগটাই উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিকভাবে। নতুন আইন পাশ করার পর দেখা যাচ্ছে বেসরকারি হাসপাতালের কথা ভেবে করা হয়েছিল তাদের উপর রাশ টানার জন্য, কিন্তু আজকে 3.5 বছর পর আমরা দেখছি সিংহভাগ অভিমুখ হয়েছিলেন সরকারি ডাক্তাররা, এবং সেটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে একা। বিল পাশ হওয়ার পর আজ অব্দি পুরুলিয়ায়, বাঁকুড়ায়, পাঁশকুড়ায়, দেবরায়, শিলিগুড়িতে, ভাঙড়ে, আউশগ্রামে, গোপীবল্লভপুরে, মালদায়, মথুরাপুরে, বোলপুরে, বর্ধমানে, ইসলামপুরে, মুর্শিদাবাদে, রায়গঞ্জে, ভগবানগোলায়, ডায়মন্ড হারবারে,
দার্জিলিং এ হেমতাবাদের বহু বহু জানা নাম না জানা জায়গাতেও অপমানিত, লাঞ্ছিত, নিগৃহীত, বিষ্ঠা লেপিত, দেবরাতে বিষ্ঠা লেপিত হয়েছিলেন অন্তত সচারেক চিকিৎসক। সংকট এখানেই শেষ নয়। এরপরেও একবার দুর্গাপুজো, সামনে দুর্গাপুজো আসছে, সেখানে ডাক্তারকে অসুর রূপে প্রতিপন্ন করা হয়েছিল। সৌভাগ্যক্রমে এই রাজ্যের সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে আটকানো হয়েছিল, আমরা তার জন্য কৃতজ্ঞ। কিন্তু থেমে থাকেনি ডাক্তারদের ওপর আক্রমণ, ভয়ঙ্কর ভয়ঙ্কর আক্রমণ থেমে থাকেনি। বিল পাশ হওয়ার পর আজ অবধি আমি যেটা বললাম, অন্তত সচারেক চিকিৎসক নিগৃহীত হয়েছেন বিভিন্নভাবে। শুধু এখানে নয়, কফিনের শেষ পেরেক মারার মতো একটি অগণতান্ত্রিক, অবৈজ্ঞানিক, দমনমূলক, জনবিরোধী বিল আসতে চলেছে, সেটা কেন্দ্রীয়ভাবে। মেডিকেল কাউন্সিলের কথা আপনারা জানেন, অনেক দোষ ত্রুটি আছে, সেটায় অনেক দুর্নীতি আছে, কিন্তু তাও এটা একটা নির্বাচিত স্বশাসিত সংস্থা। নতুন যে ব্যবস্থাটা আসছে, মেডিকেল কাউন্সিল উঠে যাচ্ছে, সেখানে কাউন্সিলের বদলে আসবেন সরকার মনোনীত আমলারা। দেশের স্বাস্থ্যনীতির নির্ধারক হবেন এই সরকারি আমলারা। এমনকি এই কমিশনের সর্বোচ্চ পদে থাকবেন একজন অচিকিৎসক। এখন মডার্ন মেডিসিনের সঙ্গে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি, ম্যাগনেটোথেরাপি এগুলো মিশিয়ে একটা আনার চেষ্টা করা হচ্ছে হাঁসঝাড়ু ভয়ঙ্কর চিকিৎসা ব্যবস্থা। 3 সপ্তাহের ব্রিজ কোর্সের মাধ্যমে একজন আয়ুষ চিকিৎসক পেয়ে যাবেন মডার্ন মেডিসিন ওষুধের প্রয়োগাধিকার। এটা কিন্তু ওই যে সেই যে শাস্ত্র, সেই প্রাচীন শাস্ত্রগুলো, সেগুলোর প্রতি চরম অনাস্থা, অপমান এবং মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলার দ্বার প্রশস্ত করা। মেধাভিত্তিক ভর্তির প্রথাকে পেছনে ঠেলে খুলে দেওয়া হবে বেসরকারি ক্যাপিটেশন ফি ভিত্তিক মেডিকেল কলেজের দরজা। এতে শুধু ভবিষ্যতের স্বাস্থ্য শিক্ষার সর্বনাশ হবে তাই না, সমস্যা জর্জর স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়বে। সংকটকাল পেরিয়ে মহাশূন্যতার দিকে এগিয়ে চলেছে সমাজ, যে সমাজে চিকিৎসকের প্রয়োজন নেই, চিকিৎসকেরও প্রয়োজন নেই। কিন্তু তা তো নয়। এইটি কিন্তু কলকাতায় ঘটেছিল, একজন জুনিয়র ডাক্তারের ওপর ভয়ঙ্কর আক্রমণ নেমে এসেছিল এবং তারপরে চিকিৎসক সমাজ গর্জে উঠেছিলেন, শুধু এই রাজ্যে নয়, ভারতবর্ষে নয়, সারা পৃথিবী থেকে। এবং জুনিয়র ডাক্তার, আপনাদের হয়তো ভালো লাগবে না, যারা চিকিৎসক নন তাদের খারাপ লাগতে পারে এই ছবিগুলি দেখে, কিন্তু একজন চিকিৎসককে মাথায় এইভাবে আঘাত করা হয়েছিল এই শহরে। হিপোক্রেটিক ওথ আপনারা জানেন, সব ডাক্তারবাবুকেই এটা পড়তে হয়, এটা একটা শপথ। 1948 সালে জেনেভায় বিশ্ব যে মেডিকেল অ্যাসোসিয়েশন WBMA এর দ্বিতীয় সাধারণ পরিষদ সভায় একটি গৃহীত হয় 2500 বছরের পুরনো হিপোক্রেটিক ওথ। তো বহু বছরের পুরনো, প্রায় এটা 2 সহস্রাব্দ কেটে গেছে, 2500 বছরের পুরনো। সে হিপোক্রেটিসের যে শপথ বাক্যগুলি, সেগুলোর একটা আধুনিক সংহত রূপ দেওয়া হয়। আমরা, আমাদের সিনিয়র জেনারেশন, আমরা কিন্তু হিপোক্রেটিক ওথটাই আমরা রেজিস্ট্রেশনের সময় পাই। সারা পৃথিবী জুড়ে চিকিৎসকটি এই যে 13টি শপথে আমরা অঙ্গীকারবদ্ধ থাকি। তা খুব আশার কথা, এই বছর 3 আগে শিকাগোতে 14ই অক্টোবর 2017 সালে WBMA অর্থাৎ বিশ্ব মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ পরিষদে জেনেভাতে একটি নতুন সংশোধিত সংস্করণ গৃহীত হয়েছে। এবং এই 70 বছর পরে এই প্রথম, মানে 2500 বছর পরে ওই সংহত রূপটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর করা হলো এবং তারপরেই প্রথম সেটাকে আবার এডিট করা হচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনুন দুটো বাক্য। I will share my medical knowledge for the benefit of the patient and the advancement of healthcare. আর আরেকটি লাইন ছিল, I will not use my medical knowledge to violate human rights and civil liberties even under threat. এই দুটি বাক্যের মাঝখানে অন্তর্ভুক্ত হয়েছে এই কথাগুলি, I'll attend to my own health, well-being and abilities in order to provide care at the highest standard. নতুন কথা তো নয়, সেই পুরনো কথা। সে ফিজিশিয়ান, হেল দাই সেলফ, নিজের যত্ন না হয়ে ডাক্তার, নিজে সুরক্ষিত থাকো, নিজে সুস্থ থাকো, নিজে ভালো থাকো। তো এই তো বিশ্ব সংস্থার শপথ। এটা যদি শপথ বাক্য হয়, তাহলে তো সমাজের দায়িত্ব চিকিৎসককে সুরক্ষা দেওয়া, সুস্থ কাজের পরিবেশ দেওয়া, একজন চিকিৎসক অন্তত যাতে নিরাপদে সসম্মানে মানুষের চিকিৎসা করতে পারে। এই দেশের সর্বোচ্চ আদালত কিন্তু এই কথা বারবার বলেছেন। বিচারক
মার্কেন্ডীয় কার্য এবং বিচারপতি আর এম লোধার বেঞ্চ 2009 সালে এটা জানিয়েছিলেন, 2002 সালে জানিয়েছিলেন, this is necessary to avoid harassment to doctors who may not be ultimately found to be negligent. We further warn the police officer not to arrest or harass doctors unless the facts clearly come within the parameters laid in Jacob Matthew's case. Otherwise, the policemen will themselves have to face legal action. জ্যাকব ম্যাথু সেই কেসে মাননীয় বিচারক রায়ের কতগুলো ঐতিহাসিক কথা বলেছিলেন। A medical practitioner faced with an emergency ordinarily tries his best to redeem the patient out of the suffering. He does not gain anything. ভেবে দেখুন, একজন রোগীর ক্ষতি হলে, একজন রোগ অসুস্থ মারা গেলে চিকিৎসক কিন্তু কিছু পান না। সেই ফ্যামিলিটা, সেই পরিবারটি সর্বশান্ত হয়ে যান, একজন চিকিৎসক তো হেরে যান, তার রেপুটেশনটা শেষ হয়ে যায়, তাই জন্য তিনি কিচ্ছু পান না। He does not gain anything by acting with negligence or by omitting to do an act. Obviously, there will be for the complainant to clearly make out a case of negligence before a medical practitioner is charged with a procedure to act against criminality. A surgeon with shaky hands, এই কথাগুলো খেয়াল রাখুন, a surgeon with shaky hands under fear of legal action cannot perform a successful operation, and a quivering physician cannot administer the end dose of a medicine to the patient. If the hands be trembling with a dangling fear of facing a criminal prosecution in the event of failure for whatever reason, whether attributable to himself or not, neither can a surgeon successfully wield his life-saving scalpel to perform an essential surgery, nor can a physician successfully administer the life-saving dose of medicine. উপায় তো ছিলই, সে 2009-এর যে চিকিৎসা প্রতিষ্ঠানের ওপর আক্রমণ, সম্পত্তির ক্ষতি নিবারক আইন, সেটা ভুলে যাওয়া হয়েছে, সেটা কোনোদিনই প্রয়োগ করা হয়নি। পারস্পরিক দোষারোপ করে তো লাভ নেই, সবাই মিলে খোঁজার, মানে একটা সমাধান সূত্র খোঁজার চেষ্টা করা উচিত ছিল। সমাধানের সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছা, এই সমাজের কলঙ্ক মোচনের উদ্যোগটা কিন্তু প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে আসা উচিত। কিন্তু সংশয় মনে একটা নিষ্ঠুর হিসেব দিচ্ছে, আর সেটায় ভোট বাদিয়ে রাষ্ট্র ব্যবস্থায় প্রশাসক যে অঙ্কের কথা ভাবেন, ভাবা কথাই প্রত্যেকের রাজনীতিক, সেখানে চিকিৎসক কিন্তু সংখ্যালঘু। একজন চিকিৎসক পিছু ওই 1556 সংখ্যাটা, তা সেই 1556 কথা তো বেশি ভাবা হবেই মানুষের কথা। এটাই সত্যিকারের সংকট। এই এক ভয়ঙ্কর সামাজিক অচিকিৎস মহামারী আসন্ন হবে, তার দায়ভাগ হতে হবে প্রশাসনকেই। আর কি জানা জানে বলুন, যে অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না, নগরে দেওয়ার আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না, সাউথ ব্লক না, নবান্ন না। এবার আসি আমাদের এই সমকালীন অবস্থায়, এই কোভিড সিচুয়েশনে। আপনারা দেখবেন যে যখন প্রথম লকডাউনটা শুরু হলো, অনেক ডাক্তারবাবুর প্রাইভেট চেম্বার বন্ধ ছিল। ডাক্তার চেম্বারে বসছেন না, তাদের শাস্তির দাবি সহ, মুন্ড পাচ্ছে, দেখে নেওয়ার হুমকি সহ কিছু পোস্ট চোখে পড়ছিল আমাদের ফেসবুকে। কিছু পোস্ট শালীনতার সীমানা ছাড়ানো, কিন্তু ডাক্তারের চেম্বার বন্ধ ছিল কেন? ঠিক যে কারণে পরিবহন বন্ধ ছিল, সিনেমা হল বন্ধ ছিল, স্কুল কলেজ এখনো বন্ধ, সেই কারণেই চেম্বার বন্ধ ছিল। কারণ সোশ্যাল ডিস্টেন্সিং সেখানে সম্ভব নয়। জরুরি কিছু হলে হাসপাতালে জরুরি বিভাগ ছিলই, খুব জরুরি না হলে হাসপাতালে বা ডাক্তারের চেম্বারে যেতে বারণ করা হয়েছিল। কারণ চেম্বারে আপনার পাশের মানুষটি করোনা আক্রান্ত কিনা আপনি জানেন না, তার পাশে বসে তুলনামূলকভাবে একটি কম ক্ষতিকর অসুখ সারাতে এসে অনেক ভয়ঙ্কর রোগ নিয়ে আপনি বাড়ি ফিরতে পারেন, তার থেকে সংক্রমণ ছড়াতে পারে আপনার পরিবারে, পাড়ায়। সেটা কখনোই কাম্য নয়। দুয়ারে মহামারী, গৃহবন্দী মানুষ, প্লেন, ট্রেন, বাস বন্ধ, মানুষের অবাধ গতিবিধিতে লাগাম, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। এই অভূতপূর্ব পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই চিকিৎসকের ব্যক্তিগত চেম্বার বন্ধ ছিল। আবার এর উল্টো দিকে আরেক ছবি নজরে পড়ছে। একদিকে দেশ নেতারা জানাচ্ছেন এই যুদ্ধে
নার্স, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, হাসপাতালের সুইপার, এরা নাকি একবার প্রথম সারির সেনানী। তাদের জন্য করতালি, কাঁসর ঘন্টা, থালা বাজানো, প্রদীপ জ্বালানো। আর অন্যদিকে কোভিড যোদ্ধা চিকিৎসককে বাড়িতে ঢুকতে বাধা, বাইরে বেরোতেই তার দাদাকে মারধর। একদিকে আলোকিত দীপাবলি হয়ে উঠছে আমাদের চেনা শহর চিকিৎসা কর্মীদের সম্মান জানানোর জন্য, তারা নাকি ঈশ্বরের প্রতিরূপ। আর অন্যদিকে করোনা চিকিৎসক যোদ্ধাকে হেনস্থা, মারধর, তার দাদাকেও। এটা আমাদের দেশের এক ভয়ঙ্কর সমস্যা। এই উল্লাস, এই শিবারব, এই পুষ্পবৃষ্টি একজন চিকিৎসকের দরকার নেই। দরকার হচ্ছে ক্লান্ত হয়ে চিকিৎসার পরে, ডিউটি পরে বাড়িতে ঢোকা। তারও কিছু প্রাকৃতিক কারণে বাড়িতে ঢুকতে হয়, রাত্রিরে বিশ্রাম নিতে হয়, কিন্তু সেখানেও তাকে বাধা দিতে হয়েছে। এটা জানবেন যে 17 গুণ বেশি চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন একজন সাধারণ মানুষের থেকে। ডেথ ডিউ টু করোনা ভাইরাস ইজ হায়ার অ্যামং ডক্টরস অ্যান্ড হেলথ কেয়ার ওয়ার্কার্স। হেলথ কেয়ার ওয়ার্কার্সরা 15 গুণ বেশি। ইতালিতে 2 শতাধিক চিকিৎসক মারা গেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে, ইংল্যান্ডের অবস্থা তথাই বছর। আমার দেশে 570 জন এ যাবৎ। এ রাজ্যে কম করে 37 জন, আমার হিসেবে ভুল থাকতে পারে, 40 হতে পারে। যে কোনো যুদ্ধে কোনো যোদ্ধা মারা যেতে পারেন। এই রোগে কোনো চিকিৎসা নেই, কোনো প্রতিষেধক নেই। এই যুদ্ধে একমাত্র অস্ত্র হলো নিজে সুরক্ষিত থাকা। সেখানে ঢালটাই তলোয়ার। কোনো যুদ্ধে আহ, সেনাবাহিনীকে কি ঢাল ছাড়া যুদ্ধ করতে হয়? ডাক্তারের পিপি, এই যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, হচ্ছে সেই ঢাল। বহু জায়গায় চিকিৎসা কর্মীর ন্যূনতম প্রতিরক্ষার সামগ্রীটি পৌঁছয়নি এখনো। পর্যাপ্ত পিপি নেই চিকিৎসক ও চিকিৎসা কর্মীকে সুরক্ষা দেওয়ার জন্য। আর যথাসম্ভব টেস্ট যতখানি দরকার করতে পারিনি। আমরা গরিব দেশ, বিভিন্ন রাজ্যের অবস্থা এক নয়, এবং আমাদের ইচ্ছে থাকলেও অনেক সময় উপায় থাকে না। আমরা জানিও না মারির সত্যিকারের বিস্তার কতখানি। কোন সৈনিককে বা সেনাবাহিনীর পরিবারকে পাড়া ছাড়া করা হয় শত্রুর বিরুদ্ধে লড়ছে বলে? করা হয় না। ডাক্তারদের করা হয়েছিল। এই জিনিসগুলো ভাবার অনুরোধ করা হচ্ছে। যারা আজকের এই ওয়েবিনারটি দেখছেন, তাদের স্বাস্থ্যকর্মীদের লাঞ্ছিত হচ্ছেন, একমাত্র কারণ তারা স্বাস্থ্যকর্মী। এত বড় মহামারীর সঙ্গে যারা লড়ছেন, তাকে সমাজ একঘরে করতে চাইছে। কোন সমাজ? যে সমাজের মানুষ সেই রোগে আক্রান্ত। আবার সেই সমাজের মানুষই এই লকডাউনের কারণটা বুঝেও ফেসবুকে কর্কশ ভাবে জানতে চাইছেন কেন ডাক্তারের চেম্বার বন্ধ। লকডাউন উঠে গেলে স্বাভাবিকভাবে ডাক্তারের চেম্বার খোলা হয়েছে, কিন্তু তার আগে সেটা বোধহয় প্রাপ্য ছিল না। জানেন, এই কোভিড পরিস্থিতিতে এক একটা চেম্বারে, এটা আমরা খুব কম লোকই জানি, যে নির্দেশিকাগুলো কি পালন করতে হচ্ছে একজন চিকিৎসককে। রোগী বা রোগিনী ক্লিনিকে ফোন করে নির্দেশিকা জেনে যাবেন, আগে থেকে নাম লিখিয়ে ডাক্তার দেখানো যাবে। প্রত্যেক রোগী বা রোগিনী চেম্বারের বাইরে ফর্ম ভর্তি করবেন। প্রত্যেক রোগী বা রোগিনী মাস্ক পরবেন। চেম্বারে প্রবেশ করার আগে হাত ধুয়ে স্যানিটাইজ করতে হবে। রোগী বা রোগিনী কেবলমাত্র প্রধান প্রবেশ পথ দিয়ে প্রবেশ করবেন। অপেক্ষা করার সময় সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। 3 জনের জায়গায় 1 জন বসতে পারবেন। রিসেপশন ডেস্কের কাছে যেতে পারবেন না। ফর্ম স্বাক্ষরের পরে রোগী বা রোগিনীকে চিকিৎসকের ঘরে নিয়ে যাওয়া হবে। চিকিৎসকের ঘরের দরজা খোলা থাকবে। এয়ার কন্ডিশন যদি থাকে, তাপমাত্রা 27 ডিগ্রির মধ্যে থাকবে। ঘরের জানলা অল্প খোলা থাকবে। রোগী বা রোগিনীকে পরবর্তীতে ডিজিটাল প্রেসক্রিপশন নিয়ে আসতে বলা হবে, মানে মোবাইলে। রোগী বা রোগিনীর ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে, ক্যাশ নয়। প্রত্যেকবার রোগী বা রোগিনী দেখার পর ঘরের দরজার হ্যান্ডেল, টেবিল, প্যাড, রাইটিং বোর্ড, কার্ড, মেশিন স্যানিটাইজ করতে হবে। সম্ভব সমস্ত জায়গায়, গ্রামে গ্রামাঞ্চলে? এই অবস্থা কি সত্যি সম্ভব প্রত্যেক ডাক্তারবাবুর চেম্বারে? সবাই তো এই জিনিসটা মেনে চিকিৎসা শুরু করতে পারা তাদের পক্ষে সম্ভব হয়নি। এর থেকে বেরিয়ে আসার পরে একটা জিনিস দেখুন, প্রযুক্তিটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। স্কুল কলেজ বন্ধ থাকলে এখন যেমন অনলাইন ক্লাস শুরু হয়েছে, ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে চলছে দুনিয়ার সমস্ত অফিস, ঠিক তেমনি চেম্বার বন্ধ থাকলেও অনলাইন কনসালটেশন কিন্তু পুরোপুরি শুরু হয়ে গেছে। ঘরে বসেই এখন আপনারা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, সরকারিভাবে, বেসরকারিভাবে। মনে রাখবেন, এই দানবীয় অতিমারির থেকে আমাদের বাঁচাতে পারেন একজন চিকিৎসক, কিন্তু তার জন্য সেই চিকিৎসককে তো বেঁচে থাকতে হবে। তাই জন্য ডাক্তারের চেম্বার বন্ধ ছিল কেন, এই প্রশ্নটা করার আগে একবার চোখ খুলে তাকিয়ে দেখুন, বোঝার চেষ্টা করুন চারপাশের পৃথিবীটা বন্ধ ছিল কেন।
সবাই সুস্থ থাকতে হবে, তো সবাইকে তো নিরাপদে থাকতে হবে। আহ, আমি চলে আসছি শেষের দিকে। আহ, আবার একটা ছোট্ট গল্প বলি। আমাকে প্রথমে বলা হয়েছিল যে গল্পের মাধ্যমে, প্রথমের গল্পগুলো একটু বোধহয় তিক্ত কষায় ছিল, পরের গল্পগুলো যদি একটু ভালো গল্প বলা যায়, দু তিনটে গল্প ছোট ছোট। এবার তুমি টি শার্ট পরে আছো কেন? রাতুলের রিন রিনে গলার খিলখিল হাসি যেন একটা পাহাড়ি ঝর্ণার মধ্যে উপচে বেরিয়ে এলো কম্পিউটার স্ক্রিন থেকে, আর সে হাসির ছোঁয়াচ লেগে গেল আমার পেশাদারিত্বের মুখোশ পড়া আপাত গোমরা মুখে। কোনো মতে মুখ থেকে সে হাসির গুঁড়ো মুছিয়ে নিয়ে বললাম, কেন, তাতে কি হয়েছে? আরে তুমি তো ডাক্তার, তুমি তো জামা পরো, টাই পরো, আমি জানি, আমি দেখেছি। ডাক্তারবাবু ভালো আছেন? নমস্কার, কিছু মনে করবেন না। রাতুলের মা এলেন স্ক্রিনে। ওদের আমি চিনি। রাতুলের বাঁ চোখের নিচে একটা সাদা দাগ হয়েছিল, সেটার জন্য ওরা আসতেন আমার কাছে। না না, মনে করার কি আছে, আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ ডাক্তারবাবু, আমরা ঠিক আছি। আমাদের এদিকে এখনো ওসব হয়নি, কিন্তু ছেলেটা স্কুল বন্ধ তো, সারাদিন বাড়িতে ওর দস্যিপনা আর বলবেন না। ওর বাবার অফিস তো খুলে গেছে, ট্রেন নেই, তাও কষ্ট করে মানুষটাকে যেতেই হচ্ছে। আমি একা আর পেরে উঠছি না ডাক্তারবাবু, কবে যে খুলবে। একটা কোকিলের অস্পষ্ট ডাক শুনতে পাচ্ছিলাম মা ছেলের কথার মাঝে। বর্ষাকাল, তবু কোকিল ডাকছে, আশ্চর্য। রাতুল আর ওর মার মতো এরকম বহু মানুষের সঙ্গে আমাদের রোজ দেখা হয়ে যায়। একতরফা দূরদর্শন নয়, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে ভার্চুয়াল আলাপচারিতা। টেলিমেডিসিন ব্যাপারটা খুব নতুন নয়, মানে ভেবে দেখুন, আজ থেকে 200 বছর আগে একজন চিকিৎসক তো ঘোড়া করে, আমার ঠাকুরদা যেতেন ঘোড়া করে গ্রামে রোগীর বাড়িতে, তারপরে ঘোড়ার গাড়িতে করে যেতেন। তারপরে এই 19 শতাব্দী থেকে এইসব হাসপাতাল টাসপাতাল তৈরি হলো, আমাদের বড় বড় বাড়ি তৈরি হলো, এবং তারপরে আমরা ডাক্তাররা আশা করলাম রুগীরা আমাদের কাছে আসবেন। নরম্যান মেথুন বলে গেছিলেন, ডক্টরস গো টু দ্য উন্ডেড, ডু নট ওয়েট ফর দেম টু কাম টু ইউ। আমরা ভুলে গেলাম। আমরা ডাক্তারবাবুরা আমরা হাসপাতালগুলোতে বসে থাকলাম এবং আমরা চাইলাম যে রোগীরা আমাদের কাছে আসুন। পুরো জিনিসটাই বদলে গেল করোনার পরে। আমরা ডাক্তারবাবুরা আবার পৌঁছে গেলাম এই টেলিমেডিসিনের মাধ্যমে মানুষের বাড়িতে বাড়িতে। এটা একটা আমূল পরিবর্তন। এইটা এই এই জিনিসটা, মানে ভেবে দেখুন, কোভিডের জন্য 5টা অসুখ তো উবে যায়নি। মানুষের ডায়াবেটিস আছে, হার্টের অসুখ আছে, সোরিয়াসিস আছে, সেতি আছে, হাইপারটেনশন, মানসিক অসুখ, আর্থ্রাইটিস, যা যা চুলকানি, ব্রণ, সমস্ত কিছু আছে, চুল উঠে যাওয়া, কিডনির সমস্যা, স্ট্রেস। কিন্তু লকডাউনের জন্য মানুষ হাসপাতালে বা ডাক্তারখানায় যেতে পারেননি, তাই সেখানে আশীর্বাদের কাজ করছে টেলিমেডিসিন। ময়নাগুড়ি, রায়গঞ্জ, হিলি, কান্দি, আমোদপুর, আদ্রা, ঝাড়গ্রাম, ঘাটাল, সোনামুখী, হিঙ্গলগঞ্জ, পূর্বস্থলী, বাদু, গোবর, ক্যানিং, অন্য রাজ্য থেকেও, ধরুন পুনে, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, রাজস্থানের ঝুনু। সেদিন তো কানাডা থেকে একজন মানুষ আমার সঙ্গে কথা বললেন, আমার পুরো পরিচিত একজন আমার পেশেন্ট। তা সবাই কিন্তু অভ্যস্ত ছিলেন না, কিন্তু ওই মোবাইলটা সকলের কাছে ছিল। সেটায় আগের প্রেসক্রিপশন, রক্ত পরীক্ষার রিপোর্ট, যে আক্রান্ত অংশ সেটা ছবি আপলোড করে ডাক্তারবাবুর জন্য অপেক্ষা করা, সবাই বেশ ব্যাপারটা কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। যখন শুরু হলো তখন 2% মানুষ টেলিমেডিসিন করতেন এই কোভিডের, এখন 86% মানুষ টেলিমেডিসিন এর মাধ্যমে করছেন। কিন্তু এর মুশকিলও আছে। ধরুন যেগুলোতে রোগাক্রান্ত অংশটিকে আমাদের দেখতে হবে, ছুঁয়ে দেখতে হবে, নাড়ি দেখতে হবে, বা প্যালপেট করে দেখতে হবে, স্টেথো দিয়ে দেখতে হবে, সেটা করা যায় না। আর নরবরে নেটের ব্যাপারটা তো আছেই সব জায়গায় আমাদের। বলবো না যে গ্রামাঞ্চলেই নেট খারাপ। গত সপ্তাহে আমি দেখলাম বর্ধমানে চমৎকার 5G নেট পেলাম, সেটা কলকাতাতেও এখনো আসেনি। তাই জন্য বলছি না যে এই শহরেই নেট ভালো, অন্য জায়গায় এই নেটের সমস্যা এখনো একটা আছে। এছাড়া এই একটা ব্যাপার আমাদের কাছে নতুন আশা যোগাচ্ছে। আর রাতুলের গল্পটা শেষ হয়নি, ওটা একটু বলতেই হবে। তখন ডাক্তার রোগীর সম্পর্কে এটা একটা দারুণ জায়গায় চলে যাচ্ছে। ওকে দেখার পালা শেষ হওয়ার আগেই ওর মায়ের হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে দৌড় লাগালো। মোবাইলের অন্য প্রান্তে, অন্য পায়ে আমি, মানে ওর হাতের মধ্যে আমি। ভেবে দেখুন, ডাক্তারবাবু পেশেন্টের হাতের মুঠোয়। লাইন ছাড়বে না কিন্তু কাকু, তোমাকে একটা জিনিস দেখাবো। হাঁপাতে হাঁপাতে সিঁড়ি দিয়ে ছুটছে ছেলেটা, ওর হাতে আমিও। একটা না দুটো জিনিস, দুটো। এই দেখো, এটা প্রথম জিনিস। চিলেকোঠা। রাতুলের মোবাইল বাহনে চড়ে অতখানি উঠে এসে আমারই তখন একটু হাঁপ ধরছে। আলো আঁধারিতে চোখ সয়ে গেলে আমি ওর মোবাইলের মাধ্যমে দেখলাম 3টে খুদে খুদে বেড়ালের বাচ্চা। ভেবে দেখুন, একজন শিশু তার চিকিৎসক কাকুকে তার বাড়িতে পেয়ে গেছে এরকম একটা আনন্দে, তার বেড়ালের বাচ্চা হয়েছে সেটা দেখাচ্ছে। আরেকটা হয়েছিল জানো, মরে গেছে। আরেকটা জিনিস দেখাবো, চলো ছাতে। ওর সঙ্গে মোবাইলে চড়ে আমিও ওদের ছাতে পৌঁছে গেলাম, দক্ষিণ 24 পরগনা একটা বাড়িতে। কোকিলের ডাকটা এখানে আরো স্পষ্ট জোরালো। ওই দেখো, দেখছো,
আমফানে না আমাদের সব আম পড়ে গেছিল, শুধু একটা আছে, ওই দেখো, দেখলাম একটা ঝাঁকড়া গাছ, তাতে একটা কাটা ঘুড়ি আটকে আছে। অনেক চেষ্টা করেও রাতুলের মোবাইল ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে আমফান জয়ী আমটিকে আমি ঠিক ঠাউর করতে পারলাম না। রাতুলের ফোনটা কেটে যাওয়ার সময় শুধু সেই কোকিলের ডাকটা শোনা যাচ্ছিল। কোকিল সারা বছরই ডাকে, আমাদেরই শোনার সময় নেই শুধু। আমাকে বলা হয়েছিল গল্পের কথা বলতে, আরেকটা গল্প বলি। এই গল্পটা গল্প না, সত্যি। ডাক্তারবাবু, আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না। আমি আপনার পুরনো রোগী, অনেক উপকৃত হয়েছি, কিন্তু আপনি আমাকে চিনতে পারছেন? ধরুন বাজারে দেখা হলো, আপনি কোনো বিয়ে বাড়িতে, পারবেন না কেন বলুন তো? আপনি কখনো আমার মুখের দিকে চোখ মেলে তাকাননি। আমার অসুখটা আমার পায়ে, সেটা সেরে গেছে, আর তার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু স্যার, আমি তো একজন চর্মরোগী শুধু নই, আমি একটা মানুষ। আপনি আপনার অসুখ, আমার অসুখ, নিজের কম্পিউটার, মোবাইল আর প্রেসক্রিপশন লেখায় এত ব্যস্ত থাকেন যে কখনো আমার চোখের দিকে তাকানোর সময় পাননি, তাই তো? তাই বলছিলাম আর কি, আমাকে চিনতে পারবেন বাইরে দেখা হলে। ভদ্রলোক সত্যরোর্ধ্ব, বেশ কয়েকবার এসেছিলেন আগে। কথাগুলো তীক্ষ্ণ এবং আমার মনে হলো ভদ্রতার সীমা লঙ্ঘন করা। এমনিতে আমি বেশ শান্ত নম্র, কিন্তু কখনো চটে গেলে সেই শীতল শ্লেষাত্মক এবং ঝাঁঝালো হয়ে উঠি। এটা সেরকম একটা মুহূর্ত। আমি কেটে কেটে বললাম, তাই নাকি? অর্থাৎ আপনি বলতে চাইছেন আপনার অসুখের চিকিৎসা করা, সারিয়ে দেওয়া এগুলো কোনো ব্যাপার নয়, বরং আপনাকে আমি কোনো সামাজিক অনুষ্ঠানে দেখে চিনতে পারলাম কিনা সেটাই আসল। দেখুন মশাই, ওসব হাটে বাজারে ঘোরার সময় টময় আমার নেই। আমি ডাক্তার, অসুখের চিকিৎসা করা আমার কাজ। আর এই যে আপনার পায়ের অসুখ, খামোখা আপনার চোখের দিকে আমি তাকাতে যাব কেন? আর আমি যে চোখের ডাক্তার নই সেটা আপনি বোধহয় ভুলে যাচ্ছেন। নমস্কার। আমার কথাগুলো যথেষ্ট কড়া এবং মানতেই হবে যথেষ্ট অভদ্র ছিল। যাক, ভদ্রলোক আর আসেননি, আমি ভুলেও গেছিলাম কয়েক মাস পরে, একদমই ভুলে গেছি। অনেক বছর পরে, প্রায় 10 বছর, গত সপ্তাহে জীর্ণ শীর্ণ দুর্বল বয়স্ক এক ভদ্রলোক আমার ক্লিনিকে এলেন। বয়স 84। পেশায় ছিলেন নৃতত্ত্ববিদ। মধ্যপ্রাচ্য, ইউরোপ, মার্কিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন। স্কুল জীবনে আমার ইতিহাস প্রিয় বিষয় ছিল, ডাক্তার না হলে হয়তো ইতিহাস নিয়ে পড়তাম। আড্ডাটা জমে গেল। প্রাচীন সভ্যতাগুলো নিয়ে আকর্ষণটা চিরদিনই। মিশর, মেসোপটেমিয়া, পারস্য, প্রাচীন ভারতবর্ষ উঠে এলো আমাদের আলোচনা। সব ওয়েট হয়ে যাওয়ার পর প্রেসক্রিপশনটা বুঝিয়ে দিয়ে ঘরের দরজাটা খুলে ভদ্রলোককে বিদায় জানাতে যাবো, এমন সময় মানুষটি আমার দিকে তাকিয়ে বললেন, আরেক মিনিট কথা বলতে পারি ডাক্তার? ও শিওর, বলুন। আমাকে চিনতে পারছেন? এই চিনতে পারার ব্যাপারটা আমি খুব নড়বড়ে, মানে পুরনো বন্ধু, পাড়ার লোক, আত্মীয় স্বজনকে অপ্রত্যাশিত কোনো জায়গা দেখলে আমি চিনতে পারি না, বেশ ধন্দে পড়ে যাই। কি পারলেন চিনতে? ভদ্রলোকের ঠোঁটে বেশ রহস্য মাখা হাসি। "উম, না, আমি কি দেখেছি কখনো আপনাকে? নিশ্চয়ই, বেশ কয়েকবার। কেলেঙ্কারি, কোনো আত্মীয় টাত্মীয় নাকি রে বাবা? শ্বশুর বাড়ির দিকে কেউ? না, ঠিক প্লেস করতে পারছি না। ভাবুন ভাবুন, কোনো নিউজ মিডিয়াতে, খবরের কাগজে বা টিভিতে দেখেছি, মানে বিখ্যাত কেউ কিনা সেটা ভাবছিলাম। মানে সেলিব্রিটিদেরও অনেক সময় আমি চিনতে পারি না। আর ওইসব মেগা সিরিয়াল টিরিয়ালের অভিনেতা যদি হন তাহলে তো কথাই নেই। শীর্ণ ফ্যাকাশে বৃদ্ধ সশব্দে হেসে উঠলেন, না স্যার, আমি তেমন বিখ্যাত কেউ নই। আমি আপনার পুরনো রুগী। 10 বছর আগে আসতাম আপনার কাছে নিয়মিত। ওই ট্রাম লাইনের পাশের ওই চেম্বারটা আপনি বসতেন, মনে পড়ে? ও পেশেন্ট, হাঁপ ছেড়ে বাঁচলাম, আত্মীয় নন। আচ্ছা, তাই নাকি? আসলে এত মানুষ আসেন, এতগুলো বছর কেটে গেছে। আমার কথার মাঝখানে ভদ্রলোক মুখ খুললেন, একটু ধরিয়ে দিই। আপনার মনে আছে একটা উটকো লোক আপনাকে জিজ্ঞাসা করেছিল আপনি চোখের দিকে তাকান না কেন, মনে পড়ে? আচ্ছা, মনে পড়লো, স্বীকার করলাম না, কারণ আমি খুব রেগে গেছিলাম, মনে ছিল তাই। আহ, আমি সেই লোকটা ডাক্তারবাবু, সেই পেশেন্ট, আরো বুড়ো হয়ে গেছি। তবে খুব ভালো লাগলো আপনাকে দেখে, আপনার সঙ্গে কথা বলে। আপনি কিন্তু বেশ বদলে গেছেন। তাই নাকি? আহ, কিরম বদলে গেছি, ভালোর দিকে না খারাপের দিকে? ভালোর দিকে, ভালোর দিকে স্যার। আপনি ব্যস্ত মানুষ, দেশজোড়া নাম। আপনি আমাকে তাও এতক্ষণ সময় দিলেন, গল্প করলেন। অসুখটা স্যার এবার আমার পিঠের দিকে, তাও আমার এই বলি রেখা জর্জরিত মুখের দিকে তাকালেন। আপনি নিশ্চয়ই চোখের চিকিৎসা করেন না, তাই না? এখনো তো তাই না? কিন্তু আপনি আমার চোখের দিকে তাকালেন, ভালো লাগলো স্যার, খুব ভালো লাগলো। আর ছানি পড়া চোখটার দিকে তাকিয়ে কত কথা বললেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। ভদ্রলোক যখন বেরিয়ে গেলেন, সুইং ডোরটা সশব্দে বন্ধ হলো। আমি অনেকক্ষণ চুপ করে বসছিলাম, আমি বুঝতে পারছিলাম না যে কি করতে হবে।
ক্রমেই বাড়তে থাকা এক অসহায় বিপন্নতা আমাকে বিদ্ধ করে, কুড়ে কুড়ে খায়। অজস্র অসুস্থ মানুষ দূর দূরান্ত থেকে এসে চিকিৎসকের জন্য অপেক্ষা করে ক্লান্ত, বিধ্বস্ত, বিষণ্ণ এবং হয়তোবা বিরক্ত হয়ে যান। সর্বশেষ সরকারি হিসেব থেকে জানা যাচ্ছে, আবার বলি, 135 কোটির এই দেশে প্রতি 1456 জন নাগরিক প্রতি একজন চিকিৎসক, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাপকাঠিতে আদৌ কাম্য নয়। বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা স্বাভাবিকভাবেই আরো অপ্রতুল, ফলে যা হওয়া তাই হয়েছে। দিন ঢলে পড়ে, অথচ অপেক্ষার প্রহর শেষ হয় না। ক্ষুধার্ত, বিরক্ত, স্বাভাবিকভাবে ক্রুদ্ধ রোগিণী বা তার পরিজন কিন্তু জানতেও পারেন না যে বন্ধ দরজার ওপারে চিকিৎসকটিরও খাওয়া হয়নি। যে বৃদ্ধা বা যে শিশুটি সকাল 7:30 থেকে বিকেল 5টা অবধি অপেক্ষা করে 3.5 মিনিটের জন্য চিকিৎসকের ক্লান্ত শ্রীমুখ দর্শন করতে পারেন, কিংবা যে অশক্ত গ্রাম্য দম্পতি ফেরার ট্রেন মিস করে কি করে ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, বারুইপুর, গাইঘাটা, হাসনাবাদ, রামপুরহাট বা কাঁথি ফিরবেন সেই ভাবনায় আকুল হয়ে যান। ভিন রাজ্যের যে মানুষটি রাতের চেম্বার থেকে বেরিয়ে কিভাবে এই অচেনা শহরটির অন্য প্রান্তে তার আধা আত্মীয়র বাড়িতে পৌঁছবেন কিছুতেই বুঝে উঠতে পারেন না। তাদের কাছে অপরাধী হয়ে যাই যে, কিন্তু কিছু করতে পারি না মনে মনে ক্ষমা প্রার্থনা করা ছাড়া। চিকিৎসকের এই অসহায় ব্যস্ততার বহুমাত্রিকতা কোনো রোগীর আরোগ্যের পথে যেন অন্তরায় না হয়, এই কামনা জানিয়ে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। প্ল্যাটফর্মের সকল যারা আছেন, আমি আবার বলছি, উইংসের পেছনে যারা আছেন, প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যে সমস্ত বুদ্ধজন আছেন এবং অজস্র যারা দর্শক শ্রোতা, তাদের সকলকে কৃতজ্ঞতা, নমস্কার, ধন্যবাদ। অসাধারণ ডক্টর লাহিড়ী, মানে আপনি যা বললেন সেটা উপলব্ধি করার বিষয়। এই উপলব্ধিটা যতক্ষণ না তথ্য পাওয়া যায়, সবসময় তথ্য তো সম্বলিত থাকি না বা সবাই থাকে না, কিন্তু অসাধারণ লাগলো প্রতিটা জিনিস। আমার একটা ছোট্ট কোশ্চেন আছে, আমি জানি না কতটা এটা প্রাসঙ্গিক বা কতখানি বলা যাবে। চিকিৎসক একটা ঠিক ডেফিনেটলি আপনি যেটা বলেছেন এটা একদম বোঝা যাচ্ছে, কিন্তু বিভিন্ন হসপিটাল এবং তার পরিচালনা পর্ষদ যারা মানুষজন আছে, যারা জড়িত, মানে যারা চিকিৎসক নন কিন্তু এই প্রফেশনের সঙ্গে, সেখানে কি একটা কনফ্লিক্ট বা কিছু একটা আছে? সেই জায়গায় কি দাঁড়িয়ে কিছু প্রবলেম তৈরি হয়, যদি যতটা বলা যায় আপনার পক্ষে? না, বলার কোনো এখানে বাধা নেই। আমি নিজে বলছি, একটি সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতালে আমি যখন কাজ করতাম, তখন আমি লক্ষ্য করলাম যে ডিসচার্জের সময় সেই রোগীকে বহু রকমের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সেই মানুষটি একজন গ্রামের হেডমাস্টার মশাই ছিলেন, আমাকে দেখাতে এসেছিলেন, যাক তুই বিলগুলো ঠিক আছে, তিনি তার খটকা লেগেছিল বলেই, এবং আমি সেই বিলগুলো দেখে আমার চক্ষু চড়ক গাছ যে সেই ধরনের পরীক্ষা নিরীক্ষা করা আমি এই অসুখে দিইনি, আমি তার চিকিৎসক ছিলাম। তা আমি সেই, এটা আরো অনেকদিন আগের ঘটনা, বছর 10-12 আগের ঘটনা। আমার স্বাভাবিকভাবেই মেজাজ ঠিক রাখা সম্ভব না, আমি সোজা চলে যাই অধিকর্তার কাছে এবং নিচে গিয়ে জানতে চাই এটা কিভাবে হয়েছে। কেউই আমাকে সঠিক উত্তর দিতে বলেননি, এবং আলটিমেটলি একজন কর্মী আমাকে বলেন, ডাক্তারবাবু, কিছু কিছু মেশিন কিনতে অনেক টাকা খরচা হয়ে গেছে, তো এখন সেই খরচাগুলো তো তুলতেই হবে, বুঝতেই পারছেন। সেই হাসপাতালে সেটাই আমার শেষ দিন ছিল, কিন্তু আমি হয়তো তারপরেও, তখন অলরেডি 15 বছর আমার পেশায় হয়ে গেছে বা 20 বছর পেশায় হয়ে গেছে, আমি তারপরে সার্ভাইভ করেছিলাম। অনেক চিকিৎসক সার্ভাইভ করেন না, তাকে মেনে নিতেই হয় এই অন্যায়গুলো। তবে একটা জিনিস হচ্ছে, আমাদের দেশে যেহেতু সরকারি চিকিৎসা ব্যবস্থায় ওই একটা ব্যাপার আছে যে মাত্র 1.4% আমাদের জিডিপির যেটা ব্যয় করা হয় সরকারি চিকিৎসা ব্যবস্থা, এবং বেসরকারি ব্যবস্থাকে খুলে দেওয়া হয়েছে। এখানে তো সরকারি বেসরকারি দুটো চিকিৎসা ব্যবস্থাই আছে, তাই জন্য এবং স্বীকার করে নেওয়াই হয়েছে যে চিকিৎসাটাও একটা ব্যবসা। স্কুল যেরকম, প্রাইভেট স্কুল যেরকম, সেটা একটা ব্যবসা। এবং সেই জায়গায় যেটা অন্যায়, যেটা জোচ্চুরি, সেটার বিরুদ্ধে কিন্তু বলতে আমাদের গলা কাঁপা উচিত নয়।
ঠিক, মানে আমিও তো একটা শিক্ষা জগতের সাথে যুক্ত, এখানেও ঠিক এরম ধরনেরই ঘটনা ঘটে এবং আছে, সেক্ষেত্রেও সেগুলো উন্মোচিত হয়। কিন্তু ওই যা হয়, সাধারণ মানুষ তো ভুল করেই, কিন্তু সাধারণ মানুষকে ভুল করতে বাধ্য করায় কিছু অন্য ফ্যাক্টর গুলো কাজ করে, যে ক্ষেত্রে অনেক সময় সেই ভুলটা হয়। তবে উপলব্ধিটা মানুষকে করতে হবে যে কোন জায়গাটায় আমি পড়ছি, তো সেই জিনিসটা দরকার। আরেকটা যাই জিনিস হোক, খুব আপনি ভাল লাগলো, মানে খুব সত্যি। সঠিকভাবে একজন হ্যাঁ, শিক্ষাবিদ হিসেবে প্রথমে বলেছিলেন, এবং আমার এই 1 ঘন্টার আলোচনার মধ্যে আমি সেটা তুলে ধরিনি, ইচ্ছে করেই তুলে ধরিনি, তখন একটা প্রশ্ন আসলেই বলতাম। সেটা হচ্ছে গুগল জ্ঞান। গুগল ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের কাছে রোজই আসেন। আমার বাবা যখন চিকিৎসা করতেন, তারা ওই চিকিৎসার যে অধীত মানপত্রগুলো পেয়েছিলেন, ডিগ্রি ডিপ্লোমাগুলো, সেগুলো দিয়ে চালিয়ে গেছিলেন। কিন্তু আমাদের সামনে রোজ যারা আসেন, তাদের কাছে রোজ গুগল ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে তারা আসেন, তারা প্রত্যেকেই ডাক্তার। এবং সমস্যাটা হচ্ছে, আমরা কিন্তু কেউ গুগল থেকে ডাক্তারি পড়ে ডাক্তার হইনি। এবার গুগলে ধরুন লেখা থাকলো যে ডক্টর আর.টি. ঠিক। গোস্বামী এইবার আহ, পদ্মবিভূষণ পাচ্ছেন, এবং ডক্টর কৌশিক লাহিড়ী এবার চিকিৎসা শাস্ত্রে নোবেল প্রাইজ পাচ্ছেন। একজন আপলোড করে দিলেন, এবার আরেকজন সেটা জেনে জানলেন যে হ্যাঁ, ডক্টর আর.টি. গোস্বামী পদ্মবিভূষণ এবং আমিও নোবেল লরিয়েট। তাকে তো দোষ দেওয়া যায় না। তিনি তাহলে কোন গুগলে আপনি যাই আপলোড করবেন, আপনার নিজের ওয়েবসাইটে যদি আপনি তুলেও দেন, অসুবিধা তো নেই, করাই যায়। তা গুগল থেকে যখন সেই অধীত জ্ঞান নিয়ে তারা যখন আসছেন, তাদের এটা ই মেডিসিন, আমরা বলি যে ই পেশেন্ট, তিনি এনাবলড হতে পারেন, এনলাইটেন্ড হতে পারেন, এডুকেটেড হতে পারেন। মানে আমরা যদি হাসি ঠাট্টার পর্যায়ে না যাই, বিদেশে যেটা হয় সেটা হচ্ছে ডাক্তার পেশেন্ট একটা পার্টনার। মানে আমরা দুজনেই, আমি টেবিলের এদিকে আছি, আপনি ওদিকে আছেন বলে, যিনি অসুস্থ তার জানার অধিকার আছে তার অসুখটা নিয়ে, এবং তিনি ডাক্তারবাবুকে জিজ্ঞেসে করলে ডাক্তারবাবু তাকে বুঝিয়ে দিতেই হবে। এবং বুঝিয়ে দেওয়ার পরে এখন সেটা এই পর্যায়ে চলে গেছে খুব উন্নত দেশে, যে চিকিৎসক রোগীকে বলছেন, দেখুন মশাই, আপনার অসুখটা এর এই চিকিৎসা আছে, এই অসুখ, এই ওষুধটার এই সাইড এফেক্ট, এই ওষুধটার এই সাইড এফেক্ট, আপনি সিদ্ধান্ত নিন কোনটা আপনাকে দেবো। বুঝতে পারলেন? মানে ইনফর্ম করা হলো। তখন অসুখটা আপনার হয়েছে, আমার হয়নি, আপনার শরীর। এবার আপনার শরীরটাকে আপনি, ওষুধটা আপনি জানলেন আমার এইটা হচ্ছে, আমি আপনার চিকিৎসা করাবো না মশাই, বলতেই পারেন, সেটা আপনার অধিকার আছে। সেই ঠিক। অধিকারটা আপনাকে দেওয়া। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ই পেশেন্টকে আমরা সম্পূর্ণভাবে উড়িয়ে দিতে পারি না। মানে হাসাহাসি করতাম একটা সময়, কিন্তু এখন যত দিন যাচ্ছে আমরা তাদের এনাবলড পেশেন্ট বলি, তখন তার অধিকার আছে তার অসুখটা সম্বন্ধে জানার। একজন সচেতন চিকিৎসক কি করবেন, তাকে বলে দেবেন আপনি কোন সাইটে গেলে আপনার অসুখটি সম্বন্ধে সঠিক তথ্য পাবেন, এবং তাকে সচেতন করবেন এই অসুখটা সম্বন্ধে সঠিক জ্ঞান দিয়ে, যাতে তিনি ওই ভুল কোনো সাইটে গিয়ে ভুলভাল তথ্য আহরণ করে আতঙ্কিত না হয়ে পড়েন। মানে আমি একটা ছোট্ট, মানে আপনার কাছে একটা, মানে আমারও অনেক বন্ধু বান্ধব যারা ডাক্তার আছে, এরামই ধারণায় বলছি, এই গুগল জ্ঞান বলছি, মানে গুগলের যে, তাতে আমাদেরও পেশায় যেটা আমাদের হয় অনেক অসুবিধে, রিসার্চ করা নেই, মানে তাতে মানে প্রডিউস প্ল্যাগারিজম, প্রচুর জিনিস হচ্ছে। তো একজনের কাশি হয়েছে, নর্মাল কাশি, তো আমার অনেক জায়গায় ঘুরে তারপর আমার ওই বন্ধুর কাছে গেছে, তো উনি দেখে সাসপেক্ট করেছেন এবং বলে যে আপনি একটু আল্ট্রাসাউন্ড, মানে আল্ট্রাসোনোগ্রাফি করুন, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, আপার অ্যাবডোমেন মেনলি করুন। না ডাক্তারবাবু, আপনি কি করবেন, কাশি হয়েছে ওনাকে, কেন আপনি আল্ট্রাসোনোগ্রাফি করতে দিয়েছেন? বলছে আমি বলছি বলেই না, এটা তো আপনি তো অন্য ডাক্তার বলে, তাহলে আপনি 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 বুঝিনি, আমি বললাম, ওনার কাছে করেননি, ওনার কথা শুনেননি, কিন্তু আলটিমেটলি ওনাকে করতে হয়েছিল, এবং লিভার ক্যান্সার। তো এইগুলো না, মানে সত্যি অসুবিধা হয়ে যায় আপনাদের জন্য। এটাই সত্যি তাই। যাই হোক, আমাদের মনে হয় আর কোশ্চেন কিভাবে কিছু, মানে কেউ কি কোনো প্রশ্ন বা কিছু রাখতে চান? যদি না রাখতে চান, আমরা তাহলে প্ল্যাটফর্মের তরফ থেকে ডক্টর লাহিড়ীকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি। ডক্টর লাহিড়ী, খুব ভালো লাগলো আপনার সঙ্গে, পরে আবার বিস্তারিত কথা হবে একদিন, না আপনার চেম্বারে গিয়ে গল্প করবো। নমস্কার, আসুন, চলে আসুন, রোগী না হয়ে আসুন। একদম। আচ্ছা, নমস্কার।